মাধ্যমিক ক্যান্ডিডেট কিংবা ক্লাস 9-এ পড়ছো বা 10-এ বর্তমানে পড়ছো, মাধ্যমিকে যারা পড়ছো, পাঠরত রয়েছো, তারা এই এবিটিএ টেস্ট পেপারের 433, 432 পাতা খোলো এবং যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন রয়েছে, সেকশন বি, সেখানে গিয়ে 5-এর যে বি নাম্বার এবং সি নাম্বার কোশ্চেন দেখো। আমরা প্রথমে 5-এর বি দেখব। তোমাদের সুবিধার জন্য আগে থেকে এখানে যে হোয়াইট বোর্ড দেখছো, হোয়াইট বোর্ডে কিন্তু কোশ্চেন লেখা আছে। দেখো, কোশ্চেন নাম্বার 5-এর বি, কোশ্চেন নাম্বার 5-এর বি, ফার্স্ট কোশ্চেন রয়েছে অনলি হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। এখানে রয়েছে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। এখানে নির্দেশ রয়েছে নেগেটিভ বা নয়ার্থক বা নাবাচক বাক্যে এটাকে করতে বলা হয়েছে। বলা হচ্ছে অনলি হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। বন্ধুরা, আমরা জানি কোনো হ্যাঁবাচক বাক্য বা কোনো অস্থার্থক বাক্য কিংবা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সকে নাবাচক বাক্যে করার সময় যদি অস্থার্থক বা হ্যাঁবাচক বাক্যটি যদি অনলি দিয়ে শুরু হয় বা অ্যালোন যদি থাকে, অনলি অথবা অ্যালোন থাকে, তবে অনলি এবং অ্যালোনকে উঠিয়ে নানবাট লিখতে হয়। অনলি বা অ্যালোনকে উঠিয়ে নানবাট লিখতে হয় বা নাথিং বাট লিখতে হয় এবং বাক্যটি তখন নেগেটিভ বাক্যে রূপান্তরিত হয়। অ্যাকচুয়ালি আমরা জানি ব্যক্তির আগে নানবাট এবং বস্তুর আগে নাথিং বাট হয়। যেমন আই ওয়ান্ট অনলি আ পেন, এখানে হবে বন্ধুরা নেগেটিভ করলে আই ওয়ান্ট নাথিং বাট এ পেন, আই ওয়ান্ট নাথিং বাট এ পেন। অনলি কামাল ক্যান ডু ইট হবে বন্ধুরা নান বাট কামাল ক্যান ডু ইট। যেহেতু অনলি কামাল একটা ব্যক্তির আগে অনলি আছে, এটাকে নেগেটিভ করলে নান বাট আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা জানি বাক্যান্তর করার সময় মূল বাক্যের অর্থ সর্বদা অপরিবর্তিত থাকে এবং সেই অর্থকে অপরিবর্তিত রেখে সেই বাক্যটিকে যে বাক্য থেকে যে বাক্যে নিয়ে যেতে বলা হচ্ছে সেটাই করতে হবে। এখানে বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে, হ্যাঁবাচক বাক্যে রয়েছে, অস্থার্থক বাক্যে রয়েছে, এটা পজিটিভ সেন্টেন্সে রয়েছে। অতএব এই বাক্যটিকে নেগেটিভ বাক্যে পরিণত করতে গেলে, এই বাক্যটিকে নেগেটিভ বাক্য করতে গেলে অনলিকে উঠিয়ে আমরা এখানে নান বাট ব্যবহার করব। এখানে নাথিং বাট হবে না, কারণ এখানে ব্যক্তি আছে। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে অনলি হার্ড ওয়ার্কিং মেন, এখানে ব্যক্তি আছে। অতএব এখানে যে অনলি রয়েছে, এই অনলির পরিবর্তে আমরা নান বাট লিখব। অনলির পরিবর্তে আমরা নান বাট লিখব। তারপরে বাক্যটির উত্তর হয়ে গেল নান বাট হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। এই উত্তর হয়ে গেল বন্ধুরা। তাহলে আমরা পেলাম কোনো হ্যাঁবাচক বাক্য যদি অনলি বা অ্যালোন থাকে, কোনো হ্যাঁবাচক বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে, তবে সেই বাক্যটিকে নাবাচক বাক্যে পরিণত করতে গেলে অনলি বা অ্যালোনকে উঠিয়ে দিয়ে ব্যক্তি থাকলে পারে নান বাট, বস্তু থাকলে পারে নাথিং বাট করতে হয়। আই ওয়ান্ট অনলি আ পেন, তাহলে আই ওয়ান্ট নাথিং বাট এ পেন। নান বাট আবার অনলি কামাল ক্যান ডু ইট, নান বাট কামাল ক্যান ডু ইট। এই হবে বন্ধুরা। এখানে ছিল অনলি হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস, হয়ে গেল নান বাট হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। এখানে অনলি রয়েছে, তাহলে আমরা পেলাম হ্যাঁবাচক বাক্যে যদি অনলি থাকে তবে নান বাট বা নাথিং বাট দিয়ে বাক্যটিকে করলে সেই বাক্যটি নেগেটিভ হয়ে যায়। এখানে মেন ব্যক্তি রয়েছে, সেই কারণে আমরা নান বাট লিখলাম। বস্তু থাকলে নাথিং বাট লিখতাম। এবার বন্ধুরা নেক্সট কোশ্চেন 2 নাম্বার, ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস সেড ফাদার। এখানে রিপোর্টিং স্পিচ হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তাহলে রিপোর্টেড ভার্বটা হবে আস্ক, উত্তর হবে ফাদার
ফাদার আস্কড, ফাদার আস্কড। আমরা জানি রিপোর্টিং স্পিচ যদি ইয়েস নো কোশ্চেন হয়, রিপোর্টিং স্পিচ যদি ইয়েস নো কোশ্চেন হয়, তবে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং ভার্ব সর্বদা ইফ বা ওয়েদার দিয়ে যুক্ত করতে হয় বা লিঙ্কারটি হয় ইফ। তাহলে আমরা এখানে ইফ লিখলাম, এখানে ডাজ এদিকে আসবে, অর্থাৎ বাকি অংশকে অর্থাৎ বাক্যটিকে পরোক্ষ উক্তিতে স্টেটমেন্টে পরিণত করতে হয়। তাহলে বন্ধুরা ইফ হি অলওয়েজ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, স্কল্ডেড the students, স্কল্ডেড দ্য স্টুডেন্টস। উত্তর হয়ে গেল বন্ধুরা। তাহলে ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট সেড ফাদার, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। বন্ধুরা আমরা নিয়ম জানি, রিপোর্টিং স্পিচ যদি ইয়েস নো কোশ্চেন হয় তবে রিপোর্টেড ভার্বটি আস্ক হয় এবং ইফ বা ওয়েদার দিয়ে রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে পরোক্ষ উক্তিতে যুক্ত করতে হয় আর টেন্সের পরিবর্তন করতে হয়। রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকে তার করসপন্ডিং টেন্সে পরিণত হয়। এটা পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে করলাম। আর একটা নিয়ম রয়েছে বন্ধুরা, যে প্রশ্নবোধক বাক্য যদি থাকে তবে পরোক্ষ উক্তিতে সেটিকে স্টেটমেন্টে পরিণত করতে হয়। আমি কিন্তু তাই করলাম। ফাদার আস্কড ইফ হি অলওয়েজ স্কল্ডেড দ্য স্টুডেন্টস। তারপর বন্ধুরা রয়েছে আই অ্যাম পোর, আই উইল নট, লো ডাউন টু দি প্রেসার। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে দুটি বাক্যকে যুক্ত করতে বলা হয়েছে। বন্ধুরা আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম রয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট রয়েছে। আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে সাধারণত বৈপরীত্য নির্দেশ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট বলা হয়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট দো এবং অলদো দিয়ে যুক্ত হয়। যদিও লোকটি গরিব তবুও সৎ। আমরা বলি দো দি ম্যান ইজ পোর হি ইজ অনেস্ট। বন্ধুরা এখানে কিন্তু দুটি পরস্পর বৈপরীত্যমূলক বিপরীত ধর্মী বাক্য রয়েছে। এই বাক্যকে অ্যাডভার্বিয়াল ক্লোজ দিয়ে যুক্ত করলে পরে হবে দো বা অলদো দিয়ে। দো আই অ্যাম পোর, I will not low down to the pressure, তাহলে আমরা বন্ধুরা জানলাম অ্যাডভার্বিয়াল ক্লজের সংজ্ঞা দেখলাম। যে অ্যাডভার্বিয়াল ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয় এবং সাধারণত সময়, কারণ, বৈপরীত্য, শর্ত, তুলনা নির্দেশ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। আর যে ক্লজ সাধারণত কারণ মানে বৈপরীত্য নির্দেশ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট বলা হয়। দুটি বাক্য যদি পরস্পর বিপরীতধর্মী বাক্য হয় আর সেই বাক্যকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট দ্বারা যুক্ত করতে হয়, অর্থাৎ দো বা অলদো দ্বারা যুক্ত করতে হয়। হি ফেলড ইন দ্য এক্সামিনেশন, হি ওয়াজ হ্যাপি। এই দুটো বাক্যে সে পরীক্ষায় ব্যর্থ হলো, সে খুব খুশি। পরস্পর বিপরীত দুটো বাক্য, এই দুটো বাক্যকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট দিয়ে যুক্ত করব, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন অফ কন্ট্রাস্ট দ্বারা যুক্ত করব, দো বা অলদো দ্বারা যুক্ত করব। দো হি ফেলড ইন দ্য এক্সাম, হি ওয়াজ হ্যাপি। ঠিক সেই রকম আই অ্যাম পোর, আই উইল নট লো ডাউন অর বো ডাউন টু দি প্রেসার। এখানে উত্তর হবে বন্ধুরা দো আই অ্যাম পোর, কমা আই উইল নট বো ডাউন টু দি প্রেসার কিংবা আই উইল নট লো ডাউন টু দি প্রেসার হবে বন্ধুরা। নেক্সট নাম্বারে রয়েছে দেখো বন্ধুরা কোশ্চেন নাম্বার 5, 5-এর সি। কোশ্চেন নাম্বার 5, 5-এর সি রয়েছে ফ্রেজাল ভার্ব।
বলা হয়েছে ইনস্ট্রাকশনে যে নিচে প্রত্যেকটি বাক্যের নিচে একটি করে আন্ডারলাইন দেওয়া রয়েছে, সেই আন্ডারলাইনযুক্ত শব্দকে তুলে দিয়ে লিস্টে দেওয়া ফ্রেজাল ভার্বের উপযুক্ত ফর্ম বক্সে লিখো। তো বন্ধুরা আমরা দেখছি এখানে যে লিস্ট রয়েছে ব্রেকআউট, কাম রাউন্ড, ওয়ার্কআউট, ব্রেক ইনটু। ব্রেকআউট হচ্ছে হঠাৎ আরম্ভ হওয়া, কাম রাউন্ড হচ্ছে আরোগ্য লাভ করা, আমরা জানি ওয়ার্কআউট মানে সমাধান করা, ব্রেক ইনটু মানে হচ্ছে বলপূর্বক প্রবেশ করা। এখানে বন্ধুরা দি গভর্নমেন্ট শুড সলভ দ্য গ্রেট প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, এই সলভে হচ্ছে ওয়ার্কআউট, সলভ রয়েছে প্রেজেন্ট ফর্মে, উত্তর হবে ওয়ার্কআউট, উত্তর হবে ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে সলভ সমাধান করা। নেক্সট রয়েছে কলেরা হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দি এরিয়া, এটা হবে ব্রোক আউট। বন্ধুরা এটা হবে হঠাৎ ছড়িয়ে যাওয়া, ব্রোক আউট হবে ব্রোক আউট, এখানে এটা হবে ব্রোক আউট। নেক্সট রয়েছে মাই ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়ালি, হবে কাম রাউন্ড, রিকভারিং হচ্ছে আরোগ্য লাভ করা, রিকভারিং, কাম রাউন্ড থেকে হবে কামিং রাউন্ড, যেহেতু রিকভারিং রয়েছে কামিং রাউন্ড হবে। বন্ধুরা আমরা তাহলে ফ্রেজাল ভাবের উত্তর পেয়ে গেলাম। আমরা দেখলাম, আমরা জানি বা যে এখানে যে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া রয়েছে ব্রেকআউট, কাম রাউন্ড, ওয়ার্কআউট, ব্রেক ইনটু। এখানে বাক্য দেওয়া আছে, বাক্যের নিচে একটা আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনযুক্ত শব্দটি রয়েছে সলভ, এই সলভের ফ্রেজাল ভাব হচ্ছে ওয়ার্কআউট, সলভের ফ্রেজাল ভাব বন্ধুরা ওয়ার্কআউট, সলভের ফ্রেজাল ভাব ওয়ার্কআউট। এই সলভকে আমরা উঠিয়ে দিয়ে তার জায়গায় ওয়ার্কআউট লিখলাম, যেহেতু সলভ প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই এখানে কিন্তু আমরা ওয়ার্কআউট লিখলাম। তারপরে বন্ধুরা কলেরা হ্যাজ অ্যাপিয়ার্ড, এখানে অ্যাপিয়ার্ড কিন্তু অ্যাকচুয়ালি এখানে হবে ব্রেকআউট, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, ব্রেক, ব্রোক, ব্রকেট, এখানে ব্রোক আউট করলাম। তারপরে বন্ধুরা রিকভারিং, আরোগ্য লাভ করা, রিকভারিং হচ্ছে আরোগ্য লাভ করা, যেটা হচ্ছে কাম রাউন্ড, এখানে কাম রাউন্ড রয়েছে, এই কাম রাউন্ড হয়ে গেল কামিং রাউন্ড, যেহেতু এখানে রিকভারিং রয়েছে সেই কারণে হয়ে গেল কামিং রাউন্ড। তো বন্ধুরা তোমরা সকলেই মন দিয়ে পড়াশোনা করো, সময় আর নেই। বেস্ট উইশেস, শুভেচ্ছা রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। তোমরা ভালো করে পড়াশোনা করো আর তোমাদের লক্ষ্যে এগিয়ে যাও। আর কোনো টাইম নাই বন্ধুরা, এই 2 তারিখ দেখতে দেখতে চলে আসবে, জাস্ট 10:45টার সময় 2 তারিখ পরীক্ষা শুরু হবে বন্ধুরা। তোমরা 8:30টার সময় পরীক্ষা সেন্টারে গিয়ে হাজির হবে। জয় হিন্দ। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই আমাদের ন্যাশনাল হিরোকে আমি জানাই স্যালুট। জয় হিন্দ।